আগামীকালকে একটা বিরাট বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখুন, এই হচ্ছে কপি। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো কাদের কাদেরকে ডাকা হয়েছে। দেখুন, 10 তারিখের একটা কপি, অর্ডার কপি। হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে ডাকা হচ্ছে কাদেরকে? সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল বা ডাইরেক্টর যারা আছেন তাদেরকে, ডিএমদেরকে সমস্ত জেলার, দেখতে পাচ্ছেন, সিপি, সমস্ত সিপি, যত সব কমিশনারেট রয়েছে। 4 নম্বরে দেখুন এসপি সমস্ত জেলার, এমএসভিপি সমস্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের, আর সিএমওএইচ সমস্ত জেলার। মানে পুরো হেলথ ডিপার্টমেন্টেরই বলতে পারি, মানে যারা রয়েছেন আর কি শহরে, জেলার বিভিন্ন প্রান্তে, যাদের হাতে পুরো হেলথ সিস্টেম চলে, তাদেরকে পুরো ডাকা হয়েছে এবং সেই সঙ্গে পুলিশ ফোর্সকেও কিন্তু ডাকা হচ্ছে এবং ডিএমদেরকেও কিন্তু ডাকা হচ্ছে। মানে একেবারে বিরাট মাপের একটা বড় পর্যায়ের যে মিটিং, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কখন আছে দেখুন, দেখতে পাচ্ছেন 12 তারিখ 1টা, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সকলকে থাকতে বলে দেওয়া হয়েছে। 10 তারিখের অর্ডার। দর্শক দেখছেন কাদের কাদেরকে থাকতে বলা হয়েছে। মানে হেলথ ডিপার্টমেন্টের মাথা যারা, সকলকেই প্রায় সমস্ত মেডিকেল কলেজের মানে প্রিন্সিপাল বা যে কলেজের ডিরেক্টর রয়েছেন, ডিরেক্টর যেমন পিজি ডিরেক্টর আছেন, তারপরে সমস্ত জেলার ডিএম, সমস্ত এসপি বা মানে কমিশনার অফ পুলিশ, সিপি, সমস্ত কমিশনারেটের, মানে পুলিশ ডিপার্টমেন্ট আর হেলথের সর্বস্তরে, মানে জেলা স্তরে সিএমওএইচ পর্যন্ত, তার নিচে নামেনি, ডাকা হয়েছে বৈঠকে। এখন প্রশ্ন, কেন, কিসের জন্য? এখানে বলা হচ্ছে রিভিউ, মানে রিভিউ বলে একটা দেখুন লেখা রয়েছে সাবজেক্ট, কিন্তু এখানে কি কোনো কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হবে কি, বা হবে না? তো রিভিউ বলতে রিভিউ হতেই পারে হাসপাতালের এখন কি অবস্থা, কি পরিকাঠামো চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন কি রয়েছে, তারপরে ডাক্তারদের কিছু ডিমান্ড রয়েছে, জুনিয়র ডাক্তারদের, যে টয়লেট বা রুম ইত্যাদি করে দেওয়ার, সেগুলো কোথায় কি রয়েছে না রয়েছে। মানে শুধু কি এই সবগুলো আলোচনা করার জন্য ডাকা হয়েছে এই রকম একটা বড় মাপের বৈঠক, নাকি কিছু একটা কড়া সিদ্ধান্তের কথা এই বৈঠকে জানানো হবে? যেহেতু এখনো ধর্মঘট চলছে, মানে কর্মবিরতি চলছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের। এই প্রশ্ন দর্শক ঘুরপাক খাচ্ছে, এবং আরো ঘুরপাক খাচ্ছে এই জন্য কারণ এই বৈঠকটা ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওই মন্তব্যের পরে, যেটা করেছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, যদি আপনারা, গতকালকের কথা বলা হয়েছিল, গতকাল 5টার মধ্যে কাজে যোগ না দেন, তাহলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। তো তাহলে ওই সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতির ওই মন্তব্যের পরে এটা কি তাহলে ব্যবস্থা নেওয়ার কোনো বৈঠক, ব্যবস্থা নেওয়ার জন্য কোনো বৈঠক? যেহেতু এখনো সমাধান হয়নি, জুনিয়র ডাক্তাররা এখনো অবস্থান করছেন, কর্মবিরতি পালন করছেন। গতকালকে একটা চেষ্টা হয়েছিল নবান্নে ডেকে বৈঠক করার, কিন্তু জুনিয়র ডাক্তাররা সাড়া দেননি, এবং বৈঠকটা ডাকা হয়েছে আগামীকাল, মানে আজকের দিনটাও রয়েছে। এখন আজকের দিনটা হাতে রেখে কি ওই বৈঠকটা ডাকা হয়েছে? যদি আজকের মধ্যে সমাধান কিছু হয়ে যায়, তাহলে এমনি রিভিউ বৈঠক যেমন বলছে আর কি করে ছেড়ে দেওয়া হবে। মানে উদ্দেশ্যটা কি? আগামীকালকের বৈঠকের উদ্দেশ্য কি? সত্যি কি ওই
যেমন আর পাঁচটা বৈঠক যেমন হয় আর কি, রিভিউ মিটিং, শুধু কি ওই রিভিউ মিটিং এর জন্য, এবং সেখানে এত স্তরের একেবারে সমস্ত এসপি, সমস্ত সিপি, মানে পুলিশ কমিশনার, সমস্ত ডিএম, হেলথ ডিপার্টমেন্টের ধরুন কোথায় কি সমস্যা রয়েছে, কি করতে হবে না করতে হবে, সে শুধু হেলথের লোকদেরকে ডাকলেই হয়ে যেত। মানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টর, সে সঙ্গে এমএসভিপি আর সিওমএইচ, এদেরকে ডাকলে তো হেলথ ডিপার্টমেন্টের বিষয়ে জানা হয়ে যেত, পেশেন্টের ব্যাপার স্যাপার নিয়ে। কিন্তু সেখানে পুলিশকে ডাকা হয়েছে মানে, যদি আপনারা অন্য অ্যাঙ্গেলে বলেন যে ওই নিরাপত্তা নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, সেখানটার ব্যাপারটা হয়তো হতে পারে, সেটাও মানলাম। আবার ডিএমদেরকেও ডাকা হয়েছে, এবার বলবেন হয়তো যে ওই হাসপাতালের যদি কোনো পরিকাঠামো তৈরির ব্যাপার থাকে, সেখানে ডিএমদেরকে ইনভলভ করা হতে পারে, বা ডিএমদেরকে কাজটা দেখতে হবে, বা তাদের মাধ্যমে করানোর জন্য হয়তো ডাকা হয়েছে। দেখুন, মানে সবেরই অনেক ব্যাখ্যা আছে, যে রিভিউ মিটিং, পরিকাঠামো ডেভেলপমেন্টের ব্যাপারে আলোচনা, সেই জন্য সবাইকে ডাকা, নিরাপত্তার ব্যাপারটার জন্য ভাবা, সেই জন্য পুলিশকে ডাকা, আলোচনা, এগুলো একটা ব্যাখ্যা ডাকার পেছনে। কিন্তু আমি ওটা ভাবছি যে আগামীকাল কড়া কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলবে না তো সরকার পক্ষ, যদি না কালকের মধ্যে এই করবিরতি ওঠে, বলবে না তো? আমি এজন্য বলছি আর একটা বিষয়কে ভেবে, যে এখন সুপ্রিম কোর্ট বলেছে যে যদি মানে কাজে না যোগ দেন জুনিয়র ডাক্তাররা, তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে। এখন আমি দুটো কথা ভাবছি, যে সরকার কি এখনই ব্যবস্থা নেবে, যদি কাজে না যোগ তো দেননি এখনো, তো এখনই কি ব্যবস্থা নেবে, না 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে সরকার পক্ষ? 17 তারিখে যেহেতু সুপ্রিম কোর্টে হিয়ারিংটা রয়েছে, মানে এখন নিতে গেলে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়, মানে যদি আরো ঘেঁটে যায় বিষয়টা, সেটাকে আবার সামাল দিতে পারবে তো রাজ্য সরকার? তো মানে সেটা ভেবে কি তাহলে একটু চুপ করে বসে থাকবে, যে যা হয়েছে আর কটা দিন বসে যায়, সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হবে 17 তারিখে, সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে আপনি বলেছিলেন কাজে যোগ দেওয়ার কথা, ওনারা যোগ দেননি, আপনি বলেছিলেন আমাদেরকে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা তবুও কোনো কড়া পদক্ষেপ নিইনি, এবার বলুন কি করব, বা আপনি বলে দিন কি করা উচিত। ফলে সুপ্রিম কোর্টকে ছুঁয়ে কি ব্যবস্থা নিতে চায়, যাতে করে নিজেদের দিকে বেশি ঝক্কি ঝামেলাটা না আসে বা ঘেটে না যায়, মানে সেই জন্য কি সরকার পক্ষ কি কদিন চেপে যাবে? যেমন এটা ভাবছি, তখন আবার অন্য আরেকটা জিনিস ভাবতে হচ্ছে, যে যদি এইরকম চুপ করে কদিন বসে থেকে সুপ্রিম কোর্টের মুখোমুখি হতে চায় সরকার, এখন যদি সুপ্রিম কোর্ট পাল্টা প্রশ্ন করে বসে যে আপনার কথা বলেছিলাম ব্যবস্থা নেওয়ার কথা, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, তার মানে আপনাদের ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই, যদি ঘুরিয়ে এখন ফটাং করে মন্তব্য করে দেয় রাজ্য সরকারের দিকে, ফলে সেটা মাথায় রেখে আবার রাজ্য সরকার কিছু একটা পদক্ষেপ নিয়েছি এটা দেখানোর জন্য হলেও কিছু মানে করবে কি, ঘোষণা কিছু করবে কি? দর্শক বুঝতে পারছেন দুটো পয়েন্ট, যে চুপ করে থাকা, চুপ করে থেকে সুপ্রিম কোর্টকে বলা, এটা একটা পার্ট, কিন্তু আর চুপ করে থেকে সুপ্রিম কোর্টকে বলতে গিয়ে যদি সুপ্রিম কোর্ট আবার পাল্টা বলে দেয় আপনি কেন কোনো ব্যবস্থা নেননি, কেন আমি তো বলেছিলাম নেওয়ার কথা, আবার আপনাদের কোনো ক্ষমতা নেই, কি সরকার চালাচ্ছেন? এখন পাল্টা যদি প্রশ্ন এসে যায়, ফলে সেটাকে তো আবার সামাল দিতে সমস্যা হতে হবে। সেই জন্য কি কিছু একটা পদক্ষেপের মানে ঘোষণা করে বা কিছু করে দেখানোর চেষ্টা হবে কি, যে এই করেছে এত দূর হয়েছে, বাকি হয়নি, মানে অন্তত আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টার জায়গাটা কিছু দেখানোর চেষ্টা হবে, আর সেটার জন্য কি কিছু একটা ঘোষণা হবে? প্রশ্ন দর্শক অনেক কিন্তু ঘুরপাক খাচ্ছে মনে। আগামীকালকের বৈঠক খুব ভাইটাল বৈঠক, নজর থাকবে আমাদের ওখানে, যে কি হচ্ছে ওখানে, চুপ করে থাকবে এ কটা দিন, নাকি কিছু একটা করে অ্যাকশন নিয়ে দেখানোর চেষ্টা করবে, এটা কিন্তু আমরা কালকে দেখব কি হয়। তবে একটা গুঞ্জন আমি শুনছি, দর্শক বলছেন কেউ কেউ, যে এই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আগামী কালকে হয়তো যদি আজকের মধ্যে সমাধান না হয়, এজমা জারি করতে পারে রাজ্য সরকার। এজমাটা কি? দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেনেন্স অ্যাক্ট। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে কিন্তু হেলথ সেক্টরটাও পড়ে, হেলথ সার্ভিস, যেটা হেলথ আছে আপনারা জানেন, অনেক কিছু আছে, ওয়াটার সার্ভিস আছে,
তারপরে অক্সিজেনের ব্যাপার আছে, মানে এটা হেলথের মধ্যেই পড়ে, তারপরে পেট্রোলিয়ামের ব্যাপার আছে, যেগুলো এমার্জেন্সি সার্ভিস যেগুলো, তার মধ্যে কিন্তু মানে এই যে অ্যাক্ট, দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট, এর মধ্যে কিন্তু পড়ে, হেলথ সেক্টরটা কিন্তু এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে সরকারের হাতে একটা পাওয়ার আছে, যেটাকে বলা হয় শর্ট ফর্মে এসমা, যেটা আমি বললাম, দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট। আমি সেটা আপনাদেরকে একটু দেখাই বাংলা ভার্সন করে, বাংলা ট্রান্সলেট করে। এসমাটা কি? এই যে এসমা, এটা একটা শর্ট ফর্ম। আচ্ছা, এটা কিন্তু ইংরেজি থেকে ট্রান্সলেট করা কম্পিউটারের জন্য, একটু সেন্টেন্সটা এদিক ওদিক লাগবে আপনাদের, কিন্তু বুঝে নিতে হবে কি বলতে চাওয়া হয়েছে। যখনই একটি বড় ধর্মঘট বা বন্ধ হয়, তখনই এই অভিব্যক্তি বন্ধ করা হয়। এটি একটি আইনের সংক্ষিপ্ত রূপ, মানে এসমা, অপরিহার্য সেবা রক্ষণাবেক্ষণে আইন এসমা, যা সরকার ধর্মঘটকারী কর্মচারীদের কিছু প্রয়োজনীয় পরিষেবাগুলিতে কাজ করতে অস্বীকার করার জন্য নিষিদ্ধ করার জন্য আহ্বান জানাতে পারে। সেন্টেন্সটা এদিক ওদিক, মানে এটা হচ্ছে যে মানে এসেনশিয়াল যে সার্ভিসে, সেটাকে করার জন্য যারা আর কি ধর্মঘট পালন করবেন সেটাকে ব্যান করতে পারে, সেই ধর্মঘটটা ব্যান করতে পারে, যেটা বলতে চাওয়া হচ্ছে, যা দেশের স্বাভাবিক জীবন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। যে এমার্জেন্সি সার্ভিস বিঘ্নিত হচ্ছে ধর্মঘটের মাধ্যমে, তখন এসমা লাগু করতে পারে। এসমা লাগু করে দিলে যেটা হবে, ধর্মঘটটা নিষিদ্ধ হয়ে যাবে, যে ধর্মঘট করার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। নিষিদ্ধ হলে এবার কি ব্যবস্থা হতে পারে, তারও আমি একটা দেখাতে পারি আপনাদেরকে। নিষিদ্ধ হলে কর্মচারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। দেখুন, যারা ধর্মঘট শুরু করেন এবং যারা এটিকে প্ররোচিত করেন, তারা শাস্তিমূলক ব্যবস্থার জন্য দায়ী, যার মধ্যে বরখাস্তও থাকতে পারে। এসমা ডাকার পর ধর্মঘট যেমন বেআইনি হয়ে যায়, তেমনি এসব কর্মচারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে কোনো পুলিশ কর্তাকে ওয়ারেন্ট ছাড়াই ধর্মঘটী ব্যক্তিদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে। ফটাফট ধরতে পারে, কোনো ওয়ারেন্ট কিছু লাগবে না। ধর্মঘটে অংশগ্রহণকারী বা প্ররোচিতকারী ব্যক্তিদের দণ্ডনীয়, যা 1 বছর বা জরিমানা বা উভয়ই হতে পারে। আচ্ছা, এই শাস্তির ব্যাপারটা, এটা বলছে আগের মানে আমাদের আইপিসি, যেটা আইপিসি ছিল, এখন আমি বিএনএস যে নতুন যেটা হয়েছে না, ওর মধ্যে কি আছে আমি নতুন করে যাই না, কিন্তু এ হচ্ছে মোটামুটি মূল বিষয়টা হচ্ছে এটা। মোটামুটি মূল বিষয়টা হচ্ছে এসমা, যে যারা ধর্মঘট করেন, যদি সেটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে, যারা ধর্মঘট করছেন, সেক্ষেত্রে সরকার পক্ষ এসমা লাগু করতে পারে, দ্য এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট লাগু করতে পারে। সেটা লাগু করলে ওই ধর্মঘট বেআইনি হয়ে যায়। আর যখন একটা ধর্মঘট বেআইনি হয়ে যায়, তখন আইনি প্রসেস নিতে পারবে পুলিশ, ধরপাকড়, বরখাস্ত ইত্যাদি করতে পারে। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে আইন সিস্টেম। এখন সেটা করবে কি করবে না সেটা অন্য বিষয়, কিন্তু এটা একটা অপশন আছে সরকারের হাতে। এসমা একটা অপশন আছে, কারণ যেহেতু হেলথ সার্ভিসটা হচ্ছে একটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে, এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ে। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়লে এসেনশিয়াল সার্ভিসের যে মেনটেন্যান্স যে অ্যাক্ট রয়েছে, সেটাকে লাগু করতে পারে সরকার পক্ষ। এই ক্ষমতা দেওয়া আছে সবকিছুকে নর্মাল রাখার জন্য, জনস্বার্থে। এখন আইন রয়েছে, এখন সেটাকে লাগু করতেই পারে। তবে জানি না কি হবে আগামীকাল, দেখা যাক এখন কি হয় বিষয়টা। আর এদিকে ধর্মঘট যারা করছেন, মানে কর্মবিরতি, তারা তো কর্মবিরতি এখনো পালন করে যাচ্ছেন। কিছু শর্ত তারা দিয়ে রাখছেন যে মানে আলোচনার রাস্তা খোলা, কিন্তু মানে এরকম আর কি, যে কি শর্ত গতকাল থেকে আপনারা শুনে আসছেন, দেখছেন, সে শর্ত দেওয়া রয়েছে। এখন সেই শর্তটা মেনে সমাধান কিভাবে বের হবে জানি না। তবে জুনিয়র ডাক্তারদের এখন মেন যে বিষয়, সেটা আপনারা নিশ্চয়ই শুনছেন, পুলিশ কমিশনারকে সরাতে, স্বাস্থ্য সচিবকে সরাতে, ডিএইচএস ডিএমইদেরকে সরাতে, এইসব আছে। আর বিচারের দাবিটা তো আছেই। এখন ওইগুলোকে কিভাবে কি হবে শেষ পর্যন্ত জানি না। তবে একটা কথা বলবো, যেহেতু সুপ্রিম কোর্ট ওই রকম বলে রেখেছে কথাটা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেমন না কেমন, তিনি কেমন মানুষ, সে বিচার্যের বিষয়টা অন্য, কিন্তু যেহেতু মুখ থেকে বলে ফেলেছেন কথাটা, ফলে তার কথার অনেকটাই কিন্তু ভ্যালু আছে। আর যে মুভমেন্ট চলছিল, আমরা চাই যে এই মুভমেন্ট জারি থাক, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এখন যদি কাজের যোগ না দিয়ে
আমি জানি না ওনারা কিভাবে কি মুভমেন্টটা জারি রাখতে পারবেন। যেটা আমি শুনছিলাম যে কিছু ব্যবস্থা নিলে সব ডাক্তাররা নাকি রিজাইন করবেন। যদি সেই ইউনিটি থাকে গোটা দেশ জুড়ে, যদি ওনারা মনে করেন যে হ্যাঁ আমাদের সেই ইউনিটি আছে, তাহলে ওনারা দেশকে টলিয়ে দিতে পারবেন। কিন্তু সেটা ওনাদেরকে ভাবতে হবে। যদি সেই ইউনিটি না থাকে, তাহলে আমার কোথাও মনে হয় সুপ্রিম কোর্টের কাছে তো দাঁড়াতে হবে। ধরুন 17 তারিখে তো ডাক্তারদেরকে তো সুপ্রিম কোর্টের কাছে দাঁড়াতে হবে। তো তারা কি করে দাঁড়াবেন যদি না সুপ্রিম কোর্টের ওই কথাটা না মেনে থাকেন? সুতরাং সুপ্রিম কোর্ট এটা কোনো সরকারের আদেশ না তো, মানে সরকারের মন্তব্য না তো, যে কেন্দ্র সরকার বলেছে মানব না। এটা সুপ্রিম কোর্ট বলেছে, এটা মাথায় রাখতে হবে। সুপ্রিম কোর্ট কথাটা বলেছে। সুতরাং সুপ্রিম কোর্ট যখন কথাটা বলেছে, যদি সেটাকে মান্যতা দিয়ে কিছু একটা বলতেন জুনিয়র ডাক্তাররা, যে হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে, আমরা কাজে যোগ করছি, কিন্তু আমরা আমরা এইভাবে মানে প্রতিবাদ চালাবো, তাহলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পরের দিনে গিয়ে একটু বলার জায়গা থাকবে। আর তা না হলে যদি কাজে জয়েন না করেন, সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কি বলবেন? পরের দিনে দাঁড়াতেই পারবেন না তো ওনাদের আইনজীবীরা। দেখলেই তো, যদি রাজ্য সরকার বলে দেয় যে ওরা এখনো ওঠেনি, তো কথাই শুনবেন না প্রধান বিচারপতি। কিন্তু সাধারণ মানুষ আমরা কি চাই? যে চলুক, মুভমেন্ট চলুক, মুভমেন্টের ফরম্যাট হয়তো বদলাতে হবে বাধ্য হয়ে, যেহেতু এটা হচ্ছে না, বাধ্য হয়ে বদলাতে হবে, কিন্তু যেন একেবারে সবকিছু গলা টিপা না হয়ে যায়। যদি এইরকম হয়ে যায় তো সবকিছু, মানে যদি ধরুন, আমি আবার বলছি, যদি ডাক্তারদের এই ইউনিটি থাকে, যদি আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়, এসবা জারি করে যদি আমাদেরকে ধরপাকড় করা হয়, বা সুপ্রিম কোর্ট যদি পরবর্তীকালে কোনো কড়া স্টেপ নেয় যদি আমাদের বিরুদ্ধে হয়, তাহলে আমরা সবাই ডিজাইন করে দেবো গোটা দেশ জুড়ে। শুধু পশ্চিমবঙ্গে ডিজাইন করলে কিন্তু হবে না। তাতে সুপ্রিম কোর্ট বা কেন্দ্রের ক্ষমতা আছে এখানকার সার্ভিসকে নর্মাল করে দেওয়া, অন্য জায়গাতে ডাক্তার এনে, এতটাই পাওয়ার আছে সুপ্রিম কোর্টে। যদি এই ইউনিটি থাকে যে গোটা দেশ জুড়ে মানে ডাক্তারদেরকে রিজাইন করিয়ে অচল করে দেবো, তখন হয়তো টলতে পারে সবকিছু। কিন্তু যদি সেই এটা দেখতে হবে ডাক্তারদের, তাদের এই ইউনিটি আছে কিনা। কিন্তু যদি এই ইউনিটি না থাকে, তাহলে আমার যদি কোনো সাজেশন বলতে বলি, হয়তো আমি যেটা বলছি সেটা হয়তো আমি নিজেও মানতে পারছি না, কিন্তু আমাকে বলতে হচ্ছে, কারণ আপনারা মানে আইনের দিকটা বাঁচিয়ে চলতে হবে, নাহলে সব দিক দিয়ে বাধা পড়ে যেতে হবে। তো সবকিছু তো মরে যাবে, সবকিছু মরে যাবে। এখন যে পুরো ধরপাকড় করে সবকিছু করে দেয়, আর কোনোদিন মুভমেন্টটাই আর কোনোভাবে কোনো ফরম্যাটে মুভমেন্ট থাকবে না, আর কোনো ফরম্যাটে মুভমেন্ট থাকবে না। আমরা বলছি যে মুভমেন্টটা যেন বেঁচে থাকে, আন্দোলনটা যেন বেঁচে থাকে, যদি এটা সাধারণ মানুষের কথা, আবেগের কথা ভেবে তারা করে থাকেন। নিজস্ব স্বার্থে করলে সেটা অন্য বিষয়। যদি সাধারণ মানুষের আবেগের কথা ভেবে যদি আন্দোলনটা করে থাকেন, তাহলে আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে গেলে সুপ্রিম কোর্টের বিষয়কে মান্যতা দিয়ে করতে হবে, নাহলে কিন্তু আইনে বাধা পড়ে যাবে। জুনিয়র ডাক্তাররা পারবেন না, সামালতে পারবেন না। আমি ভালো করে বলছি, কেউ কেউ হয়তো ভাবছেন যে আমি নেগেটিভ করে দিই। নেগেটিভ না, আমরা চাই যে আন্দোলনটা জারি থাক, কিন্তু যেন নিজেরা গলাটা না দিয়ে দিই ট্রেন লাইনে, আইনের প্যাঁচে না আমরা গলাটা দিয়ে বসে থাকি। আইনের ফরম্যাট চেঞ্জ করে, আইন মানে এই মুভমেন্টের ফরম্যাট চেঞ্জ করে মুভমেন্ট কন্টিনিউ হোক। সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা না দিয়ে আমার মনে হয় না এটা বেশি দূর এগোনো যাবে। দেখছেন সরকার পক্ষের তোড়জোড় কি রয়েছে, এজমা জারি করে ব্যবস্থা নিতেই পারে, এখানে কিছু করার নেই, কিছু করার নেই। সুপ্রিম কোর্ট তো করবেই না বলে দিয়েছে কিছু, আর কোন কোর্ট কি করবে? কোন কোর্ট কি করবে? তো দেখার ব্যাপার আছে ডাক্তাররা কি করছেন, কি ভাবছেন। আমার মনে হয় ওনাদের বেশ কিছু দাবি আছে, দাবিগুলো ওনারা সামনে রাখুন। তো আমি তো একটা সবসময় মনে করি, ডাক্তাররা অনেক বেশি পাওয়ারফুল, ডাক্তাররা অনেক বেশি পাওয়ারফুল। ডাক্তারদেরকে 1.5 মাস ধরে কর্মবিরতি পালন করতে হয় না। ডাক্তাররা যদি মনে করেন সরকার পক্ষকে টনক নাড়াবো, 3 দিন লাগবে, 3 দিন, 3 দিনটাও এনাফ। তার মধ্যে সরকার বেঁকে যাবে। ডাক্তারদের অনেক সিস্টেম আছে। যদি একদিন ডাক্তাররা মনে করেন যে আমরা সিনিয়র জুনিয়র সব একদিন টোটাল অফ করে দেবো, দেখবেন সরকার পক্ষ ছুটবে, সরকার পক্ষ ছুটবে যে কোনো দাবি মানতে। দিনের পর দিন 1.5 মাস ধরে এ তো এজমা লাগু হওয়ার মতো ব্যাপারটা হয়েই যাচ্ছে। তো এতদিন ধরে কর্মবিরতি একটা এমার্জেন্সি সার্ভিসে, এটা তো কোনো আইন তো মানবে না, কোনো আইন মানবে না, যাই বলুন না কেন। আমরা আবেগের জায়গা থেকে বলছি ডাক্তাররা খুব লড়ছেন, ও লড়ছেন, দারুণ, সাব্বাস। হাইকোর্ট সুপ্রিম কোর্টকেও মানছেন না, রাজ্য সরকারকেও মানছেন না, সাব্বাস। সাব্বাস বলছি এটা আমাদের আবেগের জায়গা থেকে, শাসকের বিরুদ্ধে মনোভাব থেকে বলছি কথাটা। কিন্তু আইনের জায়গা থেকে কিন্তু ঠিক কথা হচ্ছে না।
এটা কেন্দ্রীয় সরকারের কৃষি বিল না যে আন্দোলন করে কৃষি বিল প্রত্যাহার করে নেব। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্টের অবজারভেশন, এবং এটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে, এসমা আইনের মধ্যে পড়ে। সুতরাং সবকিছুকে মেনে চলতে হবে। আর মুভমেন্ট জারি থাক, মুভমেন্ট তো আমরা সবসময় চাই, মুভমেন্ট জারি থাক, কিন্তু এমন না হয়ে যায় যে আমাদের হাত পা সব বেঁধে চ্যাপটা করে দিল, তাহলে কিছুই হলো না। যা হলো এতদিন ধরে সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। সুতরাং একটা কিছু রাস্তা বের করে মানে আইনকে অন্তত মান্যতা দিয়ে এগোক এই বিপ্লব বা এই আন্দোলন। আইনকে মান্যতা দিয়ে, আইনকে সরিয়ে সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমি বারবার যে কথাটা বলতে চাইছি, এতে করে কিন্তু কিছু হবে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।